ডিসপেজিয়া মানে হচ্ছে ঢোক গিলতে অসুবিধা যে কোনো কারণে। ডিফিকাল্ট টু ডিগ্লুটিশন, ডিসপেজিয়া মানে হচ্ছে ডিসপেজিয়া মানে হচ্ছে ডিফিকাল্ট টু ডিগ্লুটিশন, ঠিক আছে। ডিফিকাল্ট টু ডিগ্লুটিশন। ডিসপেজিয়া মানে হচ্ছে ডিফিকাল্ট টু ডিগ্লুটিশন, মানে আমাদের যে গলায় যেটা আমরা ঢোক গিলি সেই ঢোক গিলতে অসুবিধা এবং ইসোফেগাস দিয়ে খাবারটা স্টোমাকে যেতে অসুবিধা, এটাকে বলে ডিসপেজিয়া, ঠিক আছে। হেমাচুরিয়া মানে ইউরিনের সাথে হ্যাঁ ইউরিনের সাথে যদি ব্লাড বেরোয় তখন সেটাকে বলে হেমাচুরিয়া। দেখতে অনেকটা লালচে বা গোলাটে কালারে হবে, সেটাকে বলে হেমাচুরিয়া। হেমাচুরিয়া, এপিস্ট্যাক্সিস, হেমোসাইসিস, হেমাটোমেসিস, এগুলো সবই ব্লিডিং কমপ্লেন্টস। হেমাচুরিয়া হচ্ছে ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড বেরোনো, হ্যাঁ। এপিস্ট্যাক্সিস হচ্ছে নোজ ব্লিডিং, ঠিক আছে। নোজ ব্লিডিং কে এপিস্ট্যাক্সিস বলে। স্যার এগুলো লিখে চাপগুলো লিখে দেবেন, আমরা লিখে দেবো, এটা আমাদের মনে রাখবে। স্যার বমির সাথে ব্লিডিংটা কি বলবো? হেমোপ্টাইসিস, হেমাটোমেসিস। ম্যালেরিয়া বলছি হেমাচুরিয়া, হেমাচুরিয়া মানে হচ্ছে ব্লাড ইন ইউরিন, ব্লাড ইন ইউরিন, এটাকে বলে হেমাচুরিয়া। ব্লাড ইন ইউরিন হচ্ছে হেমাচুরিয়া, ঠিক আছে। এপিস্ট্যাক্সিস, এপিস্ট্যাক্সিস হচ্ছে নোজ ব্লিডিং, নোজ ব্লিডিং, ঠিক আছে। হেমাচুরিয়া অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের স্টোন লজমেন্ট ইন ইউরেটার। কিডনি থেকে যে ইউরেটারটা নাবে ইউরিনারি ব্লাডারে, এই জায়গাটা ধরুন এটা কিডনি, এখান দিয়ে নাবছে, এখানে যদি স্টোন লজমেন্ট হয় বা ব্লিডিংটা হয় অ্যাকচুয়ালি নাববার সময় কেটে যায়, কেটে গিয়ে ব্লিডিংটা হয়। এবার এখানে একটা ইনজুরি হলো, তারপরে ইউরিনারি ব্লাডারে এলো, ইউরিনারি ব্লাডারে ইনজুরি হতে পারে, অথবা ইউরিনারি ব্লাডার থেকে স্পিনটার হয়ে যখন বাইরে ইউরিন স্টোনটা বেরোচ্ছে তখনও যদি ইউরেথ্রাতে যদি কেটে বেরিয়ে যায় তখনও ব্লিডিংটা হবে। তাহলে এটা হচ্ছে কমন কারণ, ঠিক আছে। এছাড়া ক্যান্সার থেকে হতে পারে, ঠিক আছে, গলব্লাডার ক্যান্সার বা কিডনি ক্যান্সার, এখান থেকেও ব্লিডিং হতে পারে। তাহলে হেমাচুরিয়া, ব্লাড ইন ইউরিনকে হেমাচুরিয়া বলে। এপিস্ট্যাক্সিস হচ্ছে নোজ ব্লিডিং। এবার হাই প্রেসারে অনেক সময় কি হয়, আমাদের ব্রেনে প্রেসার বেশি হয়ে যায়, ইন্টারক্রেনিয়াল প্রেসার বা ব্রেনের প্রেসার বেশি হয়ে যায়। এই প্রেসার বেশি হয়ে আমাদের নাকের যে ন্যাসাল আর্টারি আছে, একটা আর্টারি থাকে, সেই আর্টারিটা খুব সরু হয়, খুব পাতলা এবং সরু হয়, এবং
ন্যাচারালি এই হাই ব্লাড প্রেসারে ওই আর্টারিটা ছিঁড়ে যায়, বা ছিঁড়ে গেলে ব্লাডটা পুরো ওই নাক দিয়ে বেরিয়ে যায়। এতে কি হয়, সেরিব্রাল হেমারেজ থেকে বেঁচে যায় পেশেন্ট। এবার যদি এই আর্টারি না ফাটে তাহলে কিন্তু ব্লাড ভেতরে রয়ে যাবে, প্রেসার ভেতরে রয়ে যাবে, এবং সেখান থেকে আমাদের ব্রেনের যে আর্টারি সেগুলোও কিন্তু খুব সরু এবং সূক্ষ্ম এবং খুব পাতলা। সেখানে যদি হেমারেজ হয় তাহলে হয়ে গেল সেরিব্রাল হেমারেজ। এবার সেরিব্রাল হেমারেজ থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে, কোনো সেন্সেশন চলে যেতে পারে, নানা রকম সমস্যা হতে পারে এখান থেকে। এটা নোজ ব্লিডিং এর একটা কারণ, হাই ব্লাড প্রেসার। এছাড়া খুব ঠান্ডায় নোজ ব্লিডিং হতে পারে, বা ইনজুরিতে নোজ ব্লিডিং হতে পারে, কোনো জিনিস নাকের মধ্যে দিয়ে চলে গিয়ে নোজ ব্লিডিং হতে পারে। তো এইগুলো অনেকগুলো কারণ আছে, এপিস্টাইসিস, এগুলো দেখে নেন। স্যার ঠান্ডায় হয় কেন, ওটা কনস্ট্রিকশন হয়ে যায় বলে? এপিস্টাইসিস হয়ে গেল হেমাটেমেসিস। হেমাটেমেসিস হচ্ছে ব্লাডি ভমিটিং, ব্লাড উইথ ভমিটিং। স্টোমাকে বা ইসোফেগাসে যদি সেখান থেকে ব্লিডিং হয়, স্টোমাকে আলসার থেকে ব্লিডিং হয়, তাহলে সেটা যখন ইরিটেশন হবে তখন ওই বমি হয়ে সেই খাবারটা বেরিয়ে আসবে এবং তার সাথে ব্লাড বেরিয়ে আসবে। ঠিক আছে, হেমাটাইটিস মানে ব্লাড উইথ ভমিটিং। হেমোক্টাইসিস একটা আছে, হেমোক্টাইসিস হেমোক্টাইসিস মানে হচ্ছে ব্লাড স্টিঞ্জ, স্পুটাম, ব্লাড স্টিঞ্জ কাপ হতে পারে অথবা স্পুটাম হতে পারে। যেটা টিবি রোগের ক্ষেত্রে হয় স্যার, মানে রক্তের ছিটে থাকবে। ঠিক আছে, রক্তের ছিটে পাওয়া যাবে, কাপটা উঠলো, সর্দিটা উঠলো, সেখানে দেখা যাচ্ছে লাল লাল রক্তের ছিটে আছে, এটাকে বলে হেমোক্টাইসিস। এটা আমার বুঝ। আর এগুলো যে টিবি হলেই হবে তার কোনো মানে নেই। এগুলো বহুদিন ধরে কাশি হলে পারে, গলায় চিড়ে হতে পারে, গলায় ইনজুরি হয় কাশি হলে, সেখান থেকেও হয়। এটা সব ক্ষেত্রে যে টিবি হলেই হবে তার কোনো মানে নেই। বা টিবি ক্ষেত্রে যদি সিমটম রিলেট করতে হবে, যদি বহুদিন ধরে রেকারেন্ট সর্দি কাশি হয়, বা জ্বর থাকে, ফুসফুসে জ্বর থাকে, নাইট টেম্পারেচার, খিদে থাকে না, শরীর আগে খুব ভালো ছিল এখন ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়াল ওয়েট লস, ওজন কমে যাচ্ছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে টিবির সিমটম। এইগুলো যদি থাকে তাহলে কি করবো, এএফপি টেস্ট করতে দেবো। স্যার ওই টিবি ক্ষেত্রে কাশিটা 14 দিনের বেশি হলে কি আরো পড়তে হবে? 14-15 দিনের বেশি থাকতে হবে? কাশি শুরু 14 দিনের আগে পরে কোনো ব্যাপার নেই, কিন্তু এটা ক্রনিক হতে হবে, মানে বহুদিন ধরে কাশির সমস্যাটা রয়েছে। প্রথমে শুরু থেকেই যে খুব কাশছে তা নয়, কিন্তু একটা ড্রাই কাপ থাকে, ফুকফুকে একটা ড্রাই কাপ থাকে। ঠিক আছে, এবার যখন ঠান্ডা লাগলো কাশিটা কিছুতে কমছে না, এটা সর্দি হলো না হলো কাশিটা থেকে যাচ্ছে, আবার ঠান্ডা লেগে যাচ্ছে, আবার কাশি শুরু হয়ে যাচ্ছে। এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তখন একটা সাসপেনশন করা হয়। ঠিক আছে, আর যদি পেশেন্ট মানে গ্র্যাজুয়ালি ওয়েট লস হয়, অ্যাকচুয়ালি জ্বর যদি থাকে, তাহলে জ্বর থাকলে কিন্তু খিদে থাকছে না, খিদে ভাব থাকে না, জ্বর থাকবে শরীরে। এবার যদি খেতে না চায় তাহলে ওয়েট লস হবে, সেখান থেকে সাসপেকশন করা হবে যে টিবি থাকলেও থাকতে পারে, টিবির জীবাণু। এবার তখন এই টেস্ট করতে হবে।
নিয়ে এটা বলতে হবে চেস্ট ডিপার্টমেন্ট। তখন ওখানে গেলেই এটা দেখালেই ওরা আবার টেস্ট করবে, তাতেও যদি পজিটিভ হয় তাহলে একদম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে দেবে এবং ট্রিটমেন্ট শুরু করবে। এবং হেমোটাইসিস আর কি বাকি রইল? অনেক বাকি আছে, মাস্টারমাইসিস হয়ে গেল, হেমোটাইসিস হয়ে গেল, এপিস্টাইটিস, হেমাটোরিয়া, ম্যালিন। ম্যালিনা হচ্ছে ব্ল্যাকিশ স্টুল বলে, ব্ল্যাকিশ স্টুল, কালো পায়খানা। তাহলে কালো পায়খানা কেন হচ্ছে? এটা রক্ত জমাট বেঁধে কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ব্লিডিংটা স্টোমাক এবং ডিওডিনামের নিচে হচ্ছে, যেটা উপর দিকে যেতে পারছে না, সেটাকে নিচেই আসতে হচ্ছে। কখনো কখনো স্টোমাকে হলেও সেটা যদি ডিওডিনাম হয়ে নিচের দিকে আসে ব্লিডিংটা, ব্লাডটা, তাহলে সেটা নিচের দিকে নামলে ম্যালিনা স্টুল পাওয়া যাবে। আর যদি ওপর দিকে ওঠে, যেমন হেমাটেমেসিসের ক্ষেত্রে তাজা রক্ত হয়, মানে ব্লাডটা খুব ব্রাইট রেড হয়, ব্ল্যাকিশ হয় না। কিন্তু নিচের দিকে নামা মানে ওই পুরিপুর পাইপ পেরিয়ে তারপর রেকটাম এবং অ্যানাল ক্যানাল হয়ে যখন বেরোচ্ছে, তখন সেই স্টুলটা ওই ব্লাড মিক্সড হয়ে যাচ্ছে এবং ব্লাড জমে সেটা প্রায় 1 দিন 1.5 দিন বাদে বেরোচ্ছে এবং সেটা পুরোপুরিভাবে কালচে হয়ে যাচ্ছে এবং কালচে আলকাতরার মতো পায়খানাটা হচ্ছে। তো এই ব্ল্যাকিশ স্টুলটাকে বলা হচ্ছে ম্যালিনা। এটি স্যার ডিওডিনামে হলে বেশি হয় নাকি না স্টোমাকে হতে পারে? ওই যে বললাম, স্টোমাকে হলো, ধরুন স্টোমাকে হলো এবং সেটা বেরোলো না, হেমাটেমেসিস হয়ে বমিটা হলো না, সেটা নিচের দিকে নেমে চলে যাবে, তাহলে হবে। আর না হলে স্টোমাক এবং ডিওডিনামের নিচের পার্টটা থেকে যদি ব্লিডিং হয়, মানে স্মল ইন্টেস্টাইনের পার্ট থেকে যদি ব্লিডিং হয়, তাহলে সেটা অতটা রাস্তা আস্তে আস্তে সেটা কালো হয়ে যাবে। সেই জন্য ওটাকে ব্ল্যাকিশ স্টুল বলা হয়, ঠিক আছে? ম্যালিনা হলে ইমিডিয়েট ট্রিটমেন্ট, যে কোনো ব্লিডিং এর ক্ষেত্রে ইমিডিয়েট ট্রিটমেন্ট নিতে হবে। এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে একরকম ম্যানেজমেন্ট, এগুলো ট্রিটমেন্ট নয়, ম্যানেজমেন্ট করতে আগে ব্লিডিংটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে বেসিক্যালি আগে ব্লিডিংটা ঠান্ডা বরফ দিতে হবে, ঠিক আছে? নাকের সামনে বরফ দিতে হবে যাতে ব্লিডিংটা বন্ধ হয়। ব্লিডিং বন্ধ হওয়ার প্রসেস কি? মানে ডাইরেক্ট প্রেশার, ঠিক আছে? এবার নাক টিপে মুখ দিয়ে শ্বাস নিতে হবে, আর বরফ দিতে হবে, নাকের উপরে বরফ দিতে হবে। বরফ দিলে ব্লিডিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কখনোই পেশেন্টকে উল্টো দিকে, ঠিক হয়, অনেকে ভাবে যে এরকম করে খুলে ব্লিডিংটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু তা হয় না। কিন্তু ওদিক দিয়ে পেটের মধ্যে ঢুকে যায় কিছু বেগাস দিয়ে। তো সবসময় এরকম ঝুঁকে থাকতে হবে, ঠিক আছে? যাতে যদিও ব্লিডিং হয় সেটা বেরিয়ে যায়, ঠিক আছে? এবার ওই বরফ দেওয়া বা ডাইরেক্ট প্রেসার এগুলো দিতে হবে। আর পেটিলস এরিয়াটা আমাদের নাকের মধ্যে, এই জায়গাটাতেই থাকে পেটিলস এরিয়া। পেটিলস এরিয়া থেকেই ব্লিডিংটা হয়। অনেক সময় বাচ্চারা তো নাকে হাত দিয়ে নখ ফক থাকলে কেটে সেটা তো ইনজুরির কেস হলো, সেটা তো আলাদা। ইনজুরির কেস হলো ওগুলো বন্ধ হয়ে যায়, বড় খুব বেশি ব্লিডিং হয় না। মানে ওটা হচ্ছে সারফেস এরিয়ার স্ক্র্যাচিং ব্লিডিং, ওগুলো তো মিউকাস মেমব্রেনের পার্ট। আর এটা তো ডাইরেক্ট আর্টারির পার্ট, আর্টারিটা ছিঁড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে এই ধরনের, ওটা আলাদা, এটা আলাদা, ওটা বন্ধ হয়ে যায়। কে ফোন করছে? পেশেন্ট
হাজবেন্ড মতো ভয় পাইছি না ক্লাসে আছে বলে পড়ে কিন্তু বয়স হলো আমরা ছোটবেলায় কিন্তু পাশের বাড়িতে আমি প্রতিদিন বাইরে বাইরে আচ্ছা, এবার মেডিসিনে আসি। ডিহাইড্রেশন মানে কি? ডিহাইড্রেশন মানে হচ্ছে দেহে জলের কমতি, তাই তো? কথা শুনবেন না, আমার কথা শুনবেন। ডিহাইড্রেশন মানে কি? জলের কমতি বা জলশূন্যতা। তাহলে এই ডিহাইড্রেশন কোন নরমালি কোন কোন ক্ষেত্রে দেখা যায়? স্যার মাল খেলে বেশি হয় নাম দেখেছি ওটা তো অ্যাবনর্মাল, আমি জিজ্ঞেস করছি নর্মাল। নরমালি যে যখন গরমকালে যখন অতিরিক্ত স্ট্রেসিং হয়, সোয়েটিং, তারপরে আপনার আর ডায়রিয়া হলে এমনি 2-3 বার একটু পাতলা পায়খানা হলো তাহলে কি হবে? তাহলে এটাই যদি ওরালের কোশ্চেন হয় তাহলে ডায়রিয়ার সাথে কি যোগ করতে হবে, কি বলতে হবে? সিভিয়ার। তিনটে সিভিয়ার কেসেই কিন্তু ডিহাইড্রেশন হয়। একটা আমরা যেটা বললেন ওটা সিভিয়ার সোয়েটিং, সিভিয়ার ডায়রিয়া আর সিভিয়ার ভমিটিং। এই তিনটে কেসে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে শরীরে জল ডায়রিয়া, ভমিটিং আর কি বললেন? সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার সোয়েটিং, সিভিয়ার ভমিটিং। সেই ডায়রিয়াকে 3 বারের অধিক করতে হবে, তাই তো স্যার? ডায়রিয়া মোটামুটি ধরে নিন 3 বার নয়, ওটা 6-7 বারের বেশি হলে ডিহাইড্রেশন হচ্ছে, একটু সময় দিতে হবে। এবার যখনই এবার কি প্রিভেন্টিভ মেজার হিসেবে আপনার যখনই 3 বার আপনার জলের মতো পায়খানা হয়ে গেল তখনই কিন্তু আপনাকে প্রিভেন্টিভ মেজারটা শুরু করতে হবে। যেমন ওই নুন চিনির জলটা খাওয়া শুরু করতে হবে বা ইলেকট্রলের জল বা ওআরএস এগুলো শুরু করতে হবে, প্রিভেন্টিভ মেজার। এবার যদি সেটা না করেন তাহলে কিন্তু আস্তে আস্তে জল বেরোতে থাকছে, মানে একদম শেষ মুহূর্তে যখন। এবার সিমটম কি কি দেখা যাবে ডিহাইড্রেশনে? হাত পা ঠান্ডা হয়ে যাবে, চোখ ফুসকে যাবে, চামড়া ঢুকে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, চোখ ঢুকে যাবে স্যার, চোখ ঢুকে যাবে। হ্যাঁ চোখ ঢুকে যাবে, তারপরে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেবে, দুর্বল হয়ে যাবে। তো হ্যাঁ, জল চেষ্টা কর, জল কম। এবার জল আপনাকে তোমার এবার কি, এবার আমার দেহের জলীয় অংশ বেরিয়ে যাচ্ছে মানে লবণও বেরিয়ে যাচ্ছে, তাহলে লবণ ঢোকাতে হবে। তাহলে আমাদের মেন লবণ হচ্ছে সোডিয়াম, তাহলে এই সোডিয়ামটা আমাদের মেন ব্যালেন্স করে, পটাশিয়ামটা পরে, আগে সোডিয়াম দরকার। তো আমাদের নুন চিনি, নুন নেওয়া হয় ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক করার জন্য, চিনি নেওয়া হয় আমাদের গ্লুকোজ বা এনার্জিটা যাতে ক্রিয়েট হয়, সেই জন্য একটু চিনি মিশিয়ে নেওয়া হয়। আবার চিনি মেশানোর কারণ হচ্ছে শুধু নুন জল খেতে পারবে না, বা বমি করে ফেলবে, সেই জন্য সেই স্বাদটা ফেরানোর জন্য একটু চিনি নেওয়া হয়। এবার চিনিটা আমাদের মেনলি গ্লুকোজটা করে, গ্লুকোজ নিলে আমাদের এনার্জিটা তৈরি হয়। তাহলে একদম শেষ মুহূর্তে হলে পারে আপনাকে বারে বারে খাওয়াতে হবে। আর যদি 3-4 বার হয়ে গেল তারপরেই আপনি যদি শুরু করেন তাহলে রিকভারিটা একটু ইজি হয়। তাহলে যে ডিহাইড্রেশনের ম্যানেজমেন্টে এই যে আমি ওআরএসটা নিলাম,
ওআরএস নিয়ে আমি জলের ঘাটতিটা পূরণ করছি, এটাকে কি বলে, কি থেরাপি বলে? হ্যাঁ, রিহাইড্রেশন থেরাপি। তাহলে রিহাইড্রেশনের মেন ম্যানেজমেন্ট হচ্ছে রিহাইড্রেশন থেরাপি। এবার আস্তে আস্তে আমরা এখানে স্যালাইনও দেয়। এবার স্যালাইন কখন দেয়? যখন পেশেন্টকে জল খাওয়ানো যাচ্ছে না, ওই যে মোটামুটি আপনার 20-30 বার হয়ে গেছে, তখন তো তার নড়বার ক্ষমতা নেই, ঢোক গেলারও ক্ষমতা নেই। তখন যখন স্যালাইন এবার আপনি দিতে পারেন। স্যালাইনের ইন্ডিকেশন হচ্ছে যখন নিতে পারছে না, তখন মানে ওই নিতে পারছে না, খেতে পারছে না। নিতে পারছে না বা হয়তো রিকোয়ারমেন্টটা অনেকটা বেশি, জবটা নেওয়া যাবে না মনে হয়। আমি ওই যে বললাম যে শুরুতেই শুরু না করে দেরি করে ফেলেছে অনেক, তাহলে দুর্বল হয়ে গেছে, তাকে আরো মানে স্যালাইনটা কি কন্টিনিউ ঢুকতে থাকছে স্যালাইনটা। আর এই যে নুন চিনির জলটা খেতে বলা হয়, নুন চিনির জলটা খেতে বলা হয়, কিন্তু টক করে নয়, কিন্তু এটাও কিন্তু ওই স্যালাইনের মতোই, ওই এক চুমুক খাবে, আবার একটু এক চুমুক খাবে, এইভাবে খেতে হয়। টক করে খেয়ে নিলে কি হবে? ইনফ্লেশন হয়ে ইউরিন দিয়ে বেরিয়ে চলে যাবে, ইউরিন আউটপুট বাড়বে, কিন্তু ডিহাইড্রেশনের জায়গা কিন্তু পূরণ হবে না। সেই কারণে অল্প অল্প করে সিপিং করে করে সিপিং করে করে খেতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা ডিহাইড্রেশনের ম্যানেজমেন্টটা করব। এই হয়ে গেল ডিহাইড্রেশন। নিউমোনিয়া হচ্ছে লাংসের একটা ইনফেকশন। স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়ার এজেন্টের নাম, পজিটিভ অর্গানিজমের নাম। সাধারণত ঠান্ডা লাগে, সর্দি লেগে এই সমস্যাটা শুরু হয়, তারপর মুখে কষ্ট হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, সর্দি জমে, ঠিক আছে? এইটা নিউ মানে হচ্ছে এয়ার, মানে মুখে এয়ার বেশি হয়, জমে, সেখান থেকে নিউমোনিয়া হয়। ব্রঙ্কাইটিস মানে ব্রঙ্কাস, হ্যাঁ, ব্রঙ্কাইটিস। ইউটিআই হচ্ছে ইউরিনারি ইনফেকশন। ইউরিনে মোটামুটি ইকোলাই, আমাদের বিকোলাই ইনফেকশনটা বেশি হয় ইউরিনে, ইউটিআই। ইউটিআই কাদের বেশি হয়? মেয়েদের না ছেলেদের? তার কারণ ইউরিন ছাড়া এর থেকে অনেক কাছে থাকে, মানে যখন ইউরিন করে বসে ইউরিনেশনের জন্য মাটি খুব কাছাকাছি, ইউরেথ্রার ওপেনিংটা থাকে, তাই আমাদের জাম আমাদের মাটিতে বেশি থাকে, সেখান থেকে ইউরেথ্রার মধ্যে ইনফেকশনটা ঢুকে যাওয়ার চান্স বেশি থাকে, তাই ফিমেল প্রিডমিনেন্ট মেলের থেকে। এক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই খেতে হবে, বেশি করে জল খেতে হবে এই সমস্যা এড়ানোর জন্য। এবার ইউটিআই সিমটম কি? বার্নিং সেনসেশন হবে আগে, মধ্যে এবং পরে, তিনটে ক্ষেত্রে। এবার পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। ইনফেকশনের আগে হবে, সাথে হবে, আবার পরে হবে। যদি ইনফেকশনটা খুব বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু তিনটে টাইমই হবে। এবার ফিমেল টু ফিমেল ভ্যারি করে। এবার আগে নাও হতে পারে, ইউরিনেশনের সময় জ্বালা হতে পারে, ব্যথা হতে পারে, বা পরে হতে পারে। এরকম বিভিন্ন রকমের হয়। তার থেকে জ্বর আসে, ঠিক আছে? জ্বর থাকতে পারে। এই 3-4 দিন আগে একটা বাড়িতে পেশেন্টের বাড়িতে মানে হাজবেন্ডের এক বন্ধু এসছিল, এসে ইউরিনেশন বাথরুম করেছে, করে জল দেয়নি, ঠিক আছে? মানে এখন এইরকম লোক আছে আর কি। তো ওরাও বুঝতে পারেনি, এবার কিছুক্ষণ থেকে চলে গেছে। এইবার যথারীতি বাথরুম করেছে এরা সবাই,
বাড়িতে। এবার সেখান থেকে হাজবেন্ড এবং তার ওয়াইফ, ছেলেটা হয়নি, আর ছোট ছেলে আছে, ছেলেটা ধরেনি, সঙ্গে সঙ্গে তার হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই পেচ্ছাপে জ্বালা শুরু হয়ে গেছে। কোমর থাকলে আরো বেশি হবে ম্যাক্সিমাম। তো মানে কিভাবে ছড়াচ্ছে, মানে প্রথমে ওয়াইফের শুরু হয়েছে, সেটা হবে তারপরে হাজবেন্ডের শুরু হয়েছে, ঠিক আছে? আমরা বুঝে নিই। তো এইভাবে ইনফেকশন ছড়ায়। মা বাবা থেকে আমার তো মহিলা এদের আজকে 3টের পরে ছুটি নেই, ছুটি আনন্দ তারা যদি সঙ্গে থাকে আপনি আচ্ছা, এখানে অ্যাজমাটা হয় না? আপনারা নেক্সট ক্লাসে যাবেন। আমাদের পড়াশোনা আছে, আমাদের গনোরিয়াটা হচ্ছে মেল ফিমেল দুটোরই হয়। এখানে গনোরিয়া সিফিলিস কোথায় গেল? দেখছি নেই, কি ব্যাপার, হাওয়া হয়ে গেল নাকি? গনোরিয়া এবং সিফিলিস দুটোই কিন্তু আমাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, ঠিক আছে? তাহলে মোটামুটি গনোরিয়া আমাদের মেল ফিমেল দু ক্ষেত্রেই হয়। এটা একটা হোয়াইট এবং রেডিশ ডিসচার্জ হয়, ঠিক আছে? মেলেদের ক্ষেত্রে যেমন জ্বর থাকবে, ইনফেকশন হলে জ্বর থাকবে, কিন্তু একটা জেনিটাল ডিসচার্জ হয়, এটা মেলেদের ক্ষেত্রে হোয়াইট বা রেডিশ একটা ডিসচার্জ হয়। এটা হচ্ছে গনোরিয়া। ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু মানে একটা বার্থোলিন গ্ল্যান্ড থাকে, সেটা ইনফেকশন হয় এবং সেখান থেকে ডিসচার্জ হয়। তো এইটা হচ্ছে গনোরিয়া। গনোরিয়া নিসেরি গনোরিয়া বলে একটা ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটার কারণে গনোরিয়া হয়, ঠিক আছে? এই গনোরিয়া একটু দেখে নেবেন। আর এইডস মানে হচ্ছে এটাও সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, যেটা এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এই ভাইরাসের কারণে ইনফেকশনের কারণে হয় এগুলো। এটাও সেক্সুয়াল ট্রান্সমিটেড বাই কন্ট্যাক্ট ইন্টারকোর্সের মাধ্যমে হয়, অথবা এটা সেক্সুয়াল ট্রান্সমিশন ছাড়া তো ব্লাড যদি হয়, মানে ব্লাড থেকে, যদি ছুঁচ বা নিডল থেকেও, কিন্তু যদি অন্য ওই একই ছুঁচ ইউজ করা হয় তাহলেও কিন্তু ট্রান্সমিশন হয়। বা আনহাইজেনিক সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে এটা হয় এইডসটা। এবং এই এইডস হচ্ছে ইমিউনিটি ডেফিসিয়েন্সি, মানে এই আমাদের ইমিউনিটিকে নষ্ট করে দেয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে নষ্ট করে দেয় একদম। সেখান থেকে আমাদের এইডস হয়, শরীর দুর্বল হয়ে যায়, জ্বর থাকে, খিদে থাকে না, মানে ইমিউনিটি মানে সহজেই যে কোনো ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? আচ্ছা, ওয়েট লসও হয় তো? ওয়েট লস হবে, খায় না তো, খিদে থাকে না, জ্বর থাকলে খিদে থাকবে না, সেখান থেকে ওয়েট লস হবে, শরীর ভেঙে যাবে একদম। এগুলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের সাথে সাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মনে করুন কোন একটা পুরুষ মানুষের এইডস ধরা পড়েছে, ঠিক আছে? এবার সে হয়তো কোনো একজন অন্য কোনো মহিলার সঙ্গে, ঠিক আছে, সেক্সুয়ালি জড়িয়ে গেল, অথচ কোনো ব্লাড কানেক্টিভিটি কিছু হলো না,
তাহলে কি মহিলার মধ্যে সেটা ট্রান্সমিশন হবে? হবে তো। একটু ইন্টারকোর্সের মাধ্যমে পেনিস থেকে ভ্যাজাইনাতে ইনফেকশনটা ছড়াবে এবং সেটা থাকবে। এবং ওই মহিলা যদি কনসিভ করে তাহলে বাচ্চার মধ্যে ওই মহিলার মধ্যে জীবাণুটা ভাইরাসটা থেকে যাবে। এইবার ওই মহিলা যদি কনসিভ করে তাহলে থ্রু প্ল্যাসেন্টা বাচ্চার মধ্যে কিন্তু ইনফেকশন চলে যাবে। এবার সেই বাচ্চা যদি জন্ম নেয় তাহলে থ্রু ব্রেস্ট ফিডিং সেই ভাইরাস চলে যাবে।